আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখো হ্যাঁ স্যার, এই দেখা এই যাচ্ছে। জায়গাটা অব্দি পড়ানো হয়েছিল তাই না? হ্যাঁ স্যার, ক্যাপাসিটি এখানে অফ দ্য পর্যন্ত হয়েছিল। সিস্টেম বলেছিলাম বলে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে থামো 1 মিনিট। So capacity of the system is just briefly mentioned. Now I'll start with this terms, important definitions, or we can say the parameters in a queuing problem. So these are the very important parameters. We will calculate these things, these parameters. The first one is queue length. Queue length means হচ্ছে আমরা যেমন বলি না লাইনের লেন্থ, বড় লাইন ছোট লাইন ইত্যাদি। So basically the queue length is defined by the number of persons or customer waiting in the queue at any time. Waiting in the queue দেখো বলা আছে the people those who are waiting in the queue are called the number of such people are called the queue length. Number of peoples waiting for the service is the queue length. তারপরে দেখা আছে average length of queue is average length of queue is defined by the number of customer in the queue per unit time or per unit interval. That one is the average length. Average মানে কি কিন্তু এরকম ব্যাপার না যে একটা লাইনে যতজন আছে আর ওই লাইনে যা ক্যাপাসিটি ওইরকম বাই ক্যাপাসিটি ওইরকম না। মানে আমরা অ্যাভারেজ বলতে ওইরকম করি না যে ধরো যতজন আছে আর টোটাল ক্যাপাসিটি ওরকম ভাবে আমরা ডিভাইড করে বলতে পারি, কিন্তু এখানে কিউ লেন্থ অ্যাভারেজ লেন্থ ইজ ডিফারেন্ট থিং। মিন্স দ্য অ্যাভারেজ লেন্থ পার ইউনিট টাইম or per unit interval of time তাকে বলা হচ্ছে তোমার অ্যাভারেজ কিউ লেন্থ। তো আমরা we can say that the 10 people per minute or 10 people per say half an hour or 10 people per say 1 hour, ঠিক আছে, এই ধরনের জিনিস। বা ইভেন ধরো হতে পারে কল আসে, যদি আমরা টেলিফোন এক্সচেঞ্জ যদি ধরি বা মোবাইল টাওয়ার যদি ধরা হয় তাহলে বলতে পারি যে সে 50 কলস পার আওয়ার্স। সো দ্যাট ওয়ান ইজ দ্য অ্যাভারেজ কিউ লেন্থ, এরকম বোঝায়। তো সেইটা যদি আমরা এইভাবে অ্যাভারেজের যে সেন্স আর কি সেটাও যদি আমরা আনি তাহলে তো দেখা গেল টোটাল 24 আওয়ার্সে একটা মোবাইল টাওয়ারে বা ধরো যে কি বলে মোবাইল টেলিফোন বুথ যেগুলো থাকে বুথ তাদের মনে করো 24 ঘন্টায় 24 আওয়ার্সে সে 500 কল হয়েছে। তাহলে সেই টেলিফোন বুথ কি বলবে, সেই টেলিফোন বুথের যে ওনার সে বলবে যে আমার পার আওয়ার অ্যাভারেজ হচ্ছে 500/24, তাই না? 500/24 দ্যাট অ্যামাউন্ট কল পার আওয়ার, সেটা সে বলবে। অ্যাভারেজ মানে ওই সেন্সেও থাকছে। তারপরে ওয়েটিং টাইম বলছে, দেখো ইট ইজ দ্য টাইম আপ টু হুইচ এ ইউনিট হ্যাজ টু ওয়েট ইন দ্য কিউ বিফোর ইট ইজ টেকেন ইনটু সার্ভিস। মানে সার্ভিস পাওয়ার আগে পর্যন্ত যে ওয়েট করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়েটিং টাইম। যখন সার্ভিসে যে চলে যাচ্ছে সে কিন্তু আর ওয়েটিং এ নেই, সে টেকিং দ্য সার্ভিসেস, তো দ্যাট পারসন ইজ ইন সার্ভিসিং। পরেরটাই সেটা আছে সার্ভিসিং টাইম। দ্য টাইম টেকেন ফর সার্ভিসিং অফ এ ইউনিট ইজ কল্ড ইটস সার্ভিসিং টাইম। ঠিক আছে, মানে সার্ভিস নেওয়ার জন্য যে টাইম লাগে, সার্ভিস দেওয়ার জন্য যে টাইম লাগে দ্যাট ইজ কল্ড দ্য সার্ভিসিং টাইম। মানে লাইনে দাঁড়ালে সেটা হচ্ছে ওয়েটিং টাইমের মধ্যে যাচ্ছে, তারপরে যখন সার্ভিস শুরু হচ্ছে সেইটা হচ্ছে সার্ভিসিং টাইম। মানে টিকিট কাটতে গেলে ধরো তুমি বললে যে আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাব, তার আমাকে টিকিট দিন বললে, হ্যাঁ, তারপরে ধরো সেই প্রসেস শুরু করলো, তোমার কি তুমি ধরো প্রাইস দিলে, টাকা দিচ্ছ, সে অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে রিটার্ন করছে, টিকিট দিচ্ছে। তো এই যে টোটাল যে টাইমটা সেটা হচ্ছে সার্ভিসিং টাইম। তারপরে খবর হচ্ছে বিজি পিরিয়ড। বিজি পিরিয়ড অফ এ সার্ভার, বিজি পিরিয়ড ইজ নট কানেক্টেড ফর দ্য কাস্টমার, দ্যাট ওয়ান ইজ কানেক্টেড টু দ্য সার্ভার, ইজ দ্য টাইম ডিউরিং হুইচ দ্য সার্ভার রিমেইনস বিজি। তোমার ধরো টিকিট কাউন্টারে দেখা যায় কি যখন ট্রেন ছাড়ে সেই সময় তো ভিড় হয়, সেই সময় বিজি থাকে। আর তারপরে কি হচ্ছে যদি ট্রেন চলে যায় তারপরে দেখবে টিকিট কাউন্টার ফাঁকা হয়ে যাচ্ছে, দ্যাট মিনস দ্য বুকিং পার্সন, বুকিং অফিসার বলা হয় তাদেরকে, দোজ হু আর সার্ভিসিং এন্ড টিকিট কাউন্টার, বুকিং অফিসার বলে। তো তারপরে কি হচ্ছে ট্রেন না থাকলে পারে সেই সময় তারা বসে থাকছে, তো সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে আইডিয়াল টাইম। আর যে ডিউরেশনে তারা ধরো সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে বিজি পিরিয়ড। তো অবভিয়াসলি টার্ম থেকেই ডিফাইন বা মিন করে হোয়াট ইজ দ্য মিনিং অফ বিজি পিরিয়ড।
তারপরে দেখো এই যে আইডিয়াল আছে, যে সময়ের জন্য বসে থাকবে, when all the customer in the queue are served, লাইনে কেউ যদি না থাকে তখন তারা বসে থাকবে, and the ideal period of the server begins and it continues up to the time of next arrival. বুঝতে পেরেছো? তার মানে যখন ধরো সমস্ত কাস্টমার কিউয়ের যারা ছিল তারা যখন সার্ভিস পেয়ে চলে গেল, তখন থেকে তাদের আইডিয়াল টাইম শুরু হবে যতক্ষণ না নেক্সট কাস্টমারকে সার্ভিস দিচ্ছে। এটা তো অবভিয়াস, ধরো যতক্ষণ না আবার শুরু করছে সেই সময়টা বসে আছে, দ্যাট ওয়ান ইজ দ্য আইডিয়াল টাইম অর আইডিয়াল পিরিয়ড। তারপরে দেখা হচ্ছে মিন অ্যারাইভাল রেট, এটাও খুব আমাদের কাজে আসবে, দেখবে মিন অ্যারাইভাল রেট টার্মটা। Mean arrival rate in a queue is defined as the expected number of arrivals occurring in a time interval of unit time. Per unit time কত পার্সেন্ট আসবেন সেটাই হচ্ছে মিন অ্যারাইভাল রেট, মানে গড় আর কি। তো এই যে অ্যাভারেজ ব্যাপারটা, মিন এই কথাটা আমরা দুটো সেন্সে পড়ে থাকি ম্যাথমেটিক্স এর, আমরা যারা পড়াশোনা করি দুটো সেন্স। অ্যাভারেজ মিনস হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সেন্স, দ্য ভেরি কনভেনশনাল ওয়ে টু ফাইন্ড দ্য অ্যাভারেজ, অর আমরা বাংলায় বলতাম গড়। But in another approach is there in probabilistic sense, there is another average or mean. পড়েছো না? Expected ব্যাপার, expectation of x is nothing but the mean or average. তো সেটা হচ্ছে probabilistic sense। যদি আনসার্টেন হয় আর x যদি র্যান্ডম ভেরিয়েবল হয় তাহলে কি হচ্ছে expectation of x is the mean or average। তো সেটা হচ্ছে probabilistic থিং। যদি তোমার ব্যাপারটা আনসার্টেন থাকে তাহলে আমরা অ্যাভারেজ ওই ফর্মুলায় বার করি, expectation x বার করে। আর যদি আমাদের থাকে কি বলে সার্টেন থিংস যদি থাকে, যদি ডেটা থাকে তো তাদেরকে যোগ করে নাম্বার অফ ডেটা দিয়ে ভাগ করি, তাই না? যেমন স্ট্যাটিস্টিক্সে করতাম 1/n সামেশন xi। তো এটা হচ্ছে গড়, যা আমরা স্কুলে পড়ার সময় শিখেছিলাম গড়, সেটা। তো এখানে হচ্ছে প্রবাবিলিস্টিক ব্যাপার, কারণ পুরো ব্যাপারটা আনসার্টেন থাকে, লাইনে কি কি আসবে আমরা পড়লে বুঝতে পারবে। তো সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক সেন্সে মিন। mean servicing time होता है, the mean servicing rate of a particular servicing station is defined as the expected number of services completed in a particular time interval. টিকিট কাউন্টারে আমরা দেখি না যে কোনো কোনো বুকিং অফিসার কি করে, খুব ফাস্ট টিকিট দেয় আর কেউ কেউ খুব আস্তে আস্তে দেয়। তো এই যে ধরো থাকে, তার মানে কি যে আস্তে আস্তে দেয় মানে কি, যে তার মানে হচ্ছে ধরো পার আওয়ারে সে হয়তো 10টা টিকিট দিচ্ছে, আর যে ধরো ফার্স্ট পারফরমেন্স সে হয়তো পার আওয়ারে হয়তো 50টা টিকিট দিচ্ছে। তো এইভাবে আমরা মিন সার্ভিসিং রেটও ক্যালকুলেশন করতে পারি। তারপরে হচ্ছে দেখো আরেকটা টার্ম হচ্ছে, সেটাও ইম্পর্টেন্ট, ট্রাফিক ইন্টেন্সিটি। ট্রাফিক ইন্টেন্সিটি হচ্ছে দেখো যে মিন অ্যারাইভাল রেট বাই মিন সার্ভিসিং রেট, ঠিক আছে? এইটা হচ্ছে মিন অ্যারাইভাল রেটকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করব, পরে নোটেশন গুলো আমরা বলবো। আর মিন সার্ভিসিং টাইম হচ্ছে তোমার মিউ দিয়ে ডিনোট করা হয়, তাহলে ল্যামডা বাই মিউ, দ্যাট ওয়ান ইজ দ্য ট্রাফিক ইন্টেন্সিটি। বুঝতে পারছো? তো এখানে দেখো ডায়াগ্রাম দিয়ে আমাদের এটা বোঝানো আছে কিউ সিস্টেম, বেসিক্যালি এটা কমপ্লিট একটা কিউ সিস্টেম, মানে সিঙ্গেল চ্যানেল, তোমার হচ্ছে সিঙ্গেল ফেজ কিউ এর একটা এক্সাম্পল। অ্যারাইভাল প্রসেস, অনেক লোকজন দেখো আছে, কাস্টমার আর অ্যারাইভিং ফর দ্য কিউ, এটা হচ্ছে কিউ আর কি। কিউ লেন, দেখো কিউ লেনটা যেটা ডিফাইন করা হচ্ছে যে এই পোর্শনে যেটা আছে, যারা দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং, তারা হচ্ছে ইন কিউ, আর নাম্বার অফ পিপলস ওয়েটিং ইন দ্য কিউ ইজ কল্ড দ্য কিউ লেন্থ। আর তারপরে দেখো কি হচ্ছে, যে আরো দেওয়া আছে, এখানে কেউ নেই, এটা জাস্ট সার্ভিসিং এর জন্য ঢুকে গেল। তো এখানে ধরো 3টে সার্ভার আছে, সেটা ধরে নেওয়া হয়েছে, সার্ভার্স বলে লেখা আছে, 3% আর ইন সার্ভিস। তো এটা হচ্ছে সার্ভিস প্যাটার্ন, মানে সিঙ্গেল তোমার সার্ভিস চ্যানেল আছে না মাল্টিপল আছে, সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করা হচ্ছে। সার্ভিস ওয়ে বেরিয়ে গেল, তার মানে এটা হচ্ছে আউটসাইড দ্য কিউ। তাহলে কিউ সিস্টেম মানে দেখো কি হচ্ছে, যে কিউ আর সার্ভার মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ। এই যে পুরো যে রেক্টাঙ্গেলটা আছে, এই রেক্টাঙ্গেলের যে পোর্শনটা, দ্যাট রিপ্রেজেন্টস দ্য কিউ সিস্টেম। এবার যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে নিয়েও যদি তুমি স্টাডি করো, মানে কনভেনশনাল কিউ থিওরিতে আমাদের হচ্ছে যারা লাইনে দাঁড়িয়ে থাকবে আর যারা সার্ভিস নিচ্ছে তাদের মিলিয়ে হচ্ছে কিউ সিস্টেম পড়ানো হয়। কিন্তু যদি আমরা ইনকর্পোরেট করি যে অ্যারাইভাল, কাস্টমার অ্যারাইভালস, তাদের উপরে যদি আমরা কিছু স্টাডি ইনক্লুড করি, সার্ভিস যারা পেয়ে যাচ্ছে তাদের উপরে যদি ইনক্লুড করি, তাহলে কি হবে, তোমার এক্সটেন্ডেড কিউ সিস্টেম আসবে। তো সেভাবে ধরো রিসার্চ করা হয়, লোকজন শুরু করেছে সেগুলো, যে আদার্স প্যারামিটার ইনক্লুড করে করে, মানে আমাদের যে মোবাইল ধরো কমিউনিকেশন সিস্টেম বা টেলিফোন কমিউনিকেশন সিস্টেম যেগুলো আছে, বা ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম যেগুলো আছে, তো সেইগুলোতে কিভাবে সার্ভিসিং দেওয়া হয়, কিভাবে কল আসে,
কিভাবে বেরোয়, তারও অনেক ভাবে জটিল ব্যাপার আছে, যার জন্য অনেক সময় হয় না যে আহ, কি যেন লাইন বিজি আমরা পাই অনেক সময় শুনতে। অনেক সময় কি আছে যে আহ, কি বলে নট রিচেবল আছে, তাই শোনা যায় না অনেক সময় নট রিচেবল। তা দেখবে তার মোবাইলেও ঠিক আছে, তোমার মোবাইলে ঠিক আছে, বাট মেসেজ ইজ কামিং, দ্য নাম্বার ইজ নট রিচেবল। এইগুলো কি হয়, কিছু কিছু ধরো ট্রাফিক জ্যাম থাকে, বা যে টেকনোলজির ব্যাপার সেটা হচ্ছে কমিউনিকেট প্রপারলি হয় না, এই সমস্ত অনেক প্যারামিটার থাকে। তো সেইগুলোকে স্টাডি করতে হয়, সেইগুলোকে স্টাডি করে ইনকর্পোরেট করা যায় আর কি। তো সেটাও একটা ধরো রিসার্চের একটা পার্ট। তা সেটা আমি বলছিলাম আগের দিন, আজও বলছি যে তোমরা যদি আফটার এমএসসি ইউ ক্যান ডু রিসার্চ ইন কিউ সিস্টেম, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড প্র্যাকটিক্যালি ইউজফুল একটা রিসার্চ এরিয়া। তুমি যদি পুরো মোবাইল কমিউনিকেশনের উপরে বা যে কোনো কমিউনিকেশন সিস্টেমের উপরে যদি কাজ করো, তাহলে সেখানে কিং থিওরি অবশ্যই কাজে লাগে। যে কোনো কমিউনিকেশন যেখানেই একটা কিউ এর ব্যাপার আসে, সেখানেই আসে। সেগুলো হচ্ছে রিয়েলিস্টিক একটা স্টাডি, রিয়েলিস্টিক রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন হয় আর কি। Anyway, এবার হচ্ছে দেখো যা স্টেট অফ দ্য সিস্টেম, এটা আলাদা টাইপ অফ প্যারামিটারস, ওগুলো এক ধরনের প্যারামিটারস। তো ওইগুলো আমরা দেখবি আস্তে আস্তে ক্যালকুলেশন করবো আমরা, অ্যাভারেজ কিউ লেন্থ, অ্যাভারেজ সার্ভিস টাইম ইত্যাদি করবো। আর এখানে দেখো আমাদের যে স্টেট অফ দ্য সিস্টেম সেটা দুই ধরনের, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট অ্যান্ড আনাদার ওয়ান ইজ স্টেডি স্টেট। তো ট্রানজিয়েন্ট স্টেটে কি বলা আছে, সিস্টেম ইজ সেড টু বি ট্রানজিয়েন্ট স্টেট when its operating characteristics or depends on time। তার মানে যদি টাইম ডিপেন্ডেন্ট যদি আমাদের সিস্টেম হয়, তখন তাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট। এটা সহজে আমি বলছি মনে রাখার জন্য যে ইফ দ্য সিস্টেম ডিপেন্ডস অন টাইম, দ্যাট ওয়ান ইজ ট্রানজিয়েন্ট। যদি সিস্টেম যদি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্টাডি অফ দ্য স্টাডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য টাইম, দেন ইট ইজ ইয়োর স্টেডি স্টেট। তো স্টেডি স্টেটে দেখো ফার্স্ট লাইনে লেখা আছে সিস্টেম ইজ সেড টু বি ইন স্টেডি স্টেট when its operating characteristics become independent of time। তো এখন যদি টাইম ডিপেন্ডেন্ট সিস্টেম হয়ে যায়, তাহলে দেখবে তার যে সলিউশন করা সেটা কমপ্লিকেটেড হয়, আমরা দেখবো। তো সেই যদি টাইম ডিপেন্ডেন্ট করে তুমি যদি সলভ করে ফেলো, দ্যাট ওয়ান ইজ এ কমপ্লিকেটেড এক্সপ্রেশন, তাহলে খুব ভালো রিসার্চ হবে, ভালো কাজ হবে। কিন্তু অনেক কমপ্লিকেটেড ব্যাপার আসে, টাফ হয়, ইভেন সামটাইম ইট ইজ নট পসিবল টু সলভ। সেখানে যদি আমরা ধরে নিই যে সিস্টেম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, মানে স্টেট যদি আমরা কনসিডার করে নিই, তাহলে তো দেখা যাবে যে সিস্টেমটা তুমি ইজিলি সলভ করতে পারছো। তো আমরা আমাদের স্টাডিতে আমরা তাই করবো যে আমরা ধরে নেবো যে সিস্টেম ইজ স্টেডি স্টেট মিনস ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, তাহলে দেখবে সলিউশন গুলো একটু সহজে বার করতে পারবে। তো এইটা শিখে নেওয়ার পরে যদি আবার ট্রাই করো তুমি টাইম ডিপেন্ডেন্ট সিস্টেম যদি করো, যেটা বেসিক্যালি ট্রু, অ্যাকচুয়ালি ট্রু, দ্য সিস্টেম শুড ডিপেন্ডস অন টাইম। তো সেইখানে আমরা তাহলে ট্রানজিয়েন্ট টাইমে বা ট্রানজিয়েন্ট স্টেটের জন্য আমরা সলিউশন বার করতে পারবো। তো সব সময়তেই যে সিস্টেম টাইম ডিপেন্ডেন্ট হবে তার কোনো মানে নেই, অনেক সময় টাইম ইন্ডিপেন্ডেন্টও হয়। সেই জন্য দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট, ট্রানজিয়েন্ট সিস্টেম অ্যাজ ওয়েল অ্যাজ স্টেডি স্টেট, বোথ আর ইম্পর্টেন্ট ইন দ্য কিউ সিস্টেম। ব্যাস, এরপরে দেখো ওই যে আমরা যে স্টেটের কথা বললাম, দুটো স্টেট, তো সেইখানে দেখো এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটার দিকে একটু লক্ষ্য রাখো, যে যদি আমাদের তোমার ট্রানজিয়েন্ট সিস্টেম হয়, টাইম ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে আমরা লিখেছি দেখো লেট পি এন টি, পি এন টি ব্র্যাকেটে টি আছে মিন্স টাইম ডিপেন্ডেন্ট, ডিনোটস দ্য প্রবাবিলিটি। পি মানে প্রবাবিলিটি, ডিপেন্ডস দ্য represents the probability that there are n units in the system at time t। মানে টি টাইমে n সংখ্যক ইউনিটস বা n নাম্বার অফ কাস্টমার্স আর দেয়ার, বুঝতে পারছো, ইন দ্য সিস্টেম দেয়ার আর n নাম্বার অফ কাস্টমার or the any other thing, it may be calls, mobile call or telephone calls are in the system। মানে n সংখ্যক কল বা n সংখ্যক কাস্টমার সিস্টেমে থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে pn t। টি হচ্ছে at the time t, মানে টাইমটা ইন্ডিকেট করে যদি আমরা বলি আর কি, যে সে at 10 o'clock or at 11 o'clock like that। এটা হচ্ছে এটা তার মানে পিএনটি মানে বুঝতে পারলে যে প্রবাবিলিটি of number of customer present in the system is n at time t। তো এটা হচ্ছে টি। তো এটাকে ধরো আমরা যদি এইভাবে লিখে নিই, যদি লিমিট নিয়ে নিই, লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি পিএনটি ইকুয়াল টু পিএন। মানে এটা অনেক সময় দেখা যায় যে লং টাইম ধরে যদি আমরা কোনো এক্সপেরিমেন্ট করি, অবজারভেশন যদি আমরা করি লং টাইম ধরে, লং টাইম মানে হচ্ছে টি টেন্ডস টু ইনফিনিটি, তাই না? টি ইজ লার্জ মিনস হচ্ছে টাইম ইজ লং, ভেরি লং টাইম।
তো লং টাইম নিয়ে যদি আমরা কাজ করি, অনেক সময় দেখা যায় যে এক্সপ্রেশনটা একটা তোমার হয়ে গেল, তখন টাইমের উপরে আর কিছু বলা হয় না, তখন সেটা হচ্ছে পিএনটি ব্যাপার দাঁড়ায়। তখন সিম্পলি পিএন লিখছে, সরি, ইন্ডিপেন্ডেন্ট অফ টি মানে টি কে আমরা বাদ দিয়েছি, শুধু পিএন লিখলাম। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, দ্যাট মিনস দিস বিকামস ইয়োর স্টেডি স্টেট। টাইম যখন আমাদের টাইমের উপরে যখন ডিপেন্ড করছে না, জেনারেলি ইট হ্যাপেন্স ফর দ্য লং ডিউরেশন অফ টাইম। তো তখন আমরা যদি এভাবে ধরে নিই, ইট ইজ যদি পসিবল হয় যে ইন লং আফটার লং টাইম টি ডাজ নট ম্যাটার অন দ্য প্রবাবিলিটি। যেমন ধরো যে বাড়িতে যদি বাচ্চা হয়, তাহলে কেউ যদি জিজ্ঞেস করে বাচ্চার বয়স কত, তখন তোমরা কি বলো? বাচ্চা মনে করো বিলো তার এজ হচ্ছে 2 ইয়ার্স, তাহলে বাচ্চার যদি কেউ জিজ্ঞেস করে বয়স কত, হলে কি বলো? পূর্বাশা বলো দেখি। হ্যালো, বলো। মনে করো তোমার যে বাচ্চার ছবি মাঝে মাঝে পোস্ট করো, সেই বাচ্চার এজ কত? ওই যেমন বলা হয় 3 বছর 4 বছর, মানে কাছে এরকম এক্সাক্ট তো বলা যায় না, এরকম কিছু। যদি তুমি এক্সাক্ট জানো তাহলে কিভাবে বলো? মনে করো একটা বাচ্চার বয়স ধরো বিলো 2 ইয়ার্স, তাহলে যদি জিজ্ঞাসা করে, মানে ধরো তোমার আত্মীয়র পর, ধরো মানে তোমার দাদার বা দিদির কোনো বাচ্চা হয়েছে, তার এজ হচ্ছে, আমি বলছি যে ম্যাক্সিমাম মানে এজ হচ্ছে বিলো 2 ইয়ার্স, তুমি এক্স্যাক্টলি জানো কত বয়স, তাহলে তুমি অ্যান্সারটা কি দাও? 1 বছর 7 মাস বা 1 বছর 8 মাস এরকম বলবো। আর কেউ অন্যভাবে কিভাবে বলতে পারো? 1 বছর 7 মাস মানে ঠিক বলা হচ্ছে না, অন্যরা কিভাবে বলো? যা কেউ কিছু রেফার করে না, মানে তুমি ছাড়া কি আর কেউ নেই মানে কানেকশনে নাকি? যেটা ধরো স্যার আমি আমি হ্যাঁ বলো। এমনি স্যার এরকম বলা যায় 1.5-2 বছরের মতো হবে, এরকম বলে কথায় আর। তো তুমি যদি শিওর যদি না হও, তখন তো এরকম বলো আর কি। আমি হ্যাঁ। বলছি তুমি ধরো সেই বাচ্চাটার বয়স এক্স্যাক্টলি জানো, কবে হয়েছে ডেট জানো, কতদিন হচ্ছে, মানে তোমার ঘরের বাচ্চা, তোমার দিদির বাচ্চা বা তোমার দাদার বাচ্চা, তাহলে আমরা খোঁজ রাখি না, মানে যদি ঘরে বাচ্চা হলে তো আমরা জানি যে বাচ্চা অমুক দিন হয়েছে, তাহলে বয়স কত হলো, না তো এত। সেটা দেখো, আমি যেটা জানতে যাচ্ছি, আমি এক্সপেক্ট করছি অ্যান্সার, সেটা আমরা বলে থাকি যে এত বছর এত মাস এত দিন, দিনটাও বলে, ছোট বাচ্চা হলে না দিনটাও ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে যখন ছোট বাচ্চা হয় তোমার এত বছর এত মাস এত দিন বলি, তাই না? তার মানে প্রত্যেকটা প্যারামিটার্স হচ্ছে ইম্পর্টেন্ট। তোমরা দিন কেন বলছো না যায় না, কিন্তু আমি শুনি আর কি, ছোট বাচ্চা হলে দিনটাও বলে, ম্যাক্সিমাম লোকই বলে, অন্তত বাবা মা তো বলেই দেখবে। কারণ 1 মাসে তো 30 ডেজ এর ব্যাপার। তো ধরো একদিন যদি হয়, ধরো 1 বছর 5 মাস একদিন, তাহলে সেটা বলে। মাসটা কমপ্লিট হয়ে গেলে আরেক মাস অ্যাডিশনাল হয় এনিওয়ে। তো বাচ্চাদের ক্ষেত্রে তোমার ইয়ার মান্থ আর ডেট, তোমার ডেটটা বললে না, ইয়ার আর মান্থ বললে। কিন্তু এই যে তোমাদের যখন এজ, তোমাদের এজ বললে কি বলবে, না তো 22 বছর, নাহলে 23 বছর, নাহলে 24 বছর, তাই তো? তখন সেটাও এক্সাক্ট করে বলার চেষ্টা করা হয়। তোমার বাড়ি যদি বাবা মাকে জিজ্ঞাসা করা হয়, বলবে হয়তো সে 20 ইয়ার্স আর 21 ইয়ার্স বা 22 ইয়ার্স, এরকমই বলো, ইয়ার্সেই বলো, মার্চটা বাদ দেয়। আমাদের যদি তোমাদের তোমরা যদি জানতে চাও স্যারের এজ কত হবে, এক্সাক্ট কত কত ইয়ার, সেটা না জেনে বলবে ও 35 থেকে 50-এর মধ্যে হতে পারে, বা 50 থেকে 50-এর মধ্যে হতে পারে। তার মানে এই যে গ্যাপটা 5 ইয়ার্স এর হয়তো গ্যাপ বলে, বা হয়তো 10 ইয়ার্স এর গ্যাপ বলে, যে সে 40 to 50 হতে পারে, 45 to 55 হতে পারে, এরকম একটা ইন্টারভেল বলো। মানে কি, মানে হচ্ছে যেহেতু আমার বেসটা অনেকটা বেশি হয়ে গেছে, তখন কিন্তু টাইমের আর অত ইম্পর্টেন্স নেই, অন্তত মাসের ইম্পর্টেন্স তো নেই আর কি। মানে তোমাদের ক্ষেত্রে এজ বলার সময় দেখবে মাসটা আর বলা হয় না, মানে ওটা ভ্যানিশ হয়ে গেল। তার মানে দ্যাট প্যারামিটার ইজ নট মেটেরিয়াল, ইমেটেরিয়াল বেসিক্যালি, দ্যাট প্যারামিটার ইজ ইমেটেরিয়াল, মান্থ ইজ ইমেটেরিয়াল। ফর দ্য বেবি দ্য মান্থ অ্যান্ড ডেজ আর ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাচ্চাদের দেখবে, বাচ্চাদের ট্রিটমেন্ট করার জন্য ডিফারেন্ট ডাক্তার থাকে, বাচ্চাদের ডাক্তার বলে না, শিশু ডাক্তার বলা হয়, পেডিয়াট্রিক্স বলা হয়। তো বাচ্চাদের জন্য সেপারেট, মানে বাচ্চা মানে হচ্ছে বিলো এজ হচ্ছে 12 ইয়ার্স, তাদেরকে বাচ্চা বলা হয়, তাদের জন্য সেপারেট ডাক্তার থাকে। কারণ তারা ওই এজ ধরে, বাচ্চা যে এজ, এক্সাক্ট এজ, মাস ডেজ ইত্যাদি হিসাব করে তারা ওই ওষুধের ডোজ ঠিক করে। আর যখন বড়দের কাছে আমরা ট্রিটমেন্ট করতে যাই, তখন ওরা ধরে নেয় অ্যাডাল্ট, তাদের জন্য এক ধরনের ওষুধ থাকে, তত্ত্বেও সেই মেডিসিনে কিন্তু অত খুঁটিনাটি ভাবে ডোজ ঠিক করার প্রয়োজন হয় না। কিন্তু ইনফ্যান্ট যদি হয়, হ্যাঁ বেবি যদি হয়, তখন তাদের কিন্তু ডোজ একটা ইম্পর্টেন্ট, বেশি ডোজের ওষুধ খেলে
বাচ্চার অনেক এফেক্ট হতে পারে। তো তার মানে হচ্ছে যে যখন বাচ্চা থাকছে, বেবি থাকছে, তখন তাদের ক্ষেত্রে টাইমটা ভেরি ফ্যাক্টর, এজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে দেখবে অ্যাডাল্ট যখন হয়ে যাচ্ছে তখন একটা সেপারেট ডোজ থাকে। তো সেই ধরনের ব্যাপার আর কি, মানে লং টাইম ব্যাপারটা হচ্ছে মানে, কিন্তু সেই টাইম টেন্স টু ইনফিনিটি মিনস লং টাইম মিনস হচ্ছে ডিপেন্ডস অন দ্য সিস্টেম, মানে কোন ধরনের প্রবলেমের উপরে টাইম তুমি কনসিডার করছো তার উপরে ডিপেন্ড করে টাইমটা লার্জ টাইম, মানে সেটা ডিপেন্ড করে, মানে সেটা ডিপেন্ডস অন তোমার ইয়ার্স, ইট মে বি সে আওয়ার্স, ইট মে বি ইভেন সেকেন্ড, তার উপরে ডিপেন্ড করে। তো ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে দুই ধরনের স্টেটের কথা বললাম। আর একটা স্টেট আছে, সেটা খুব বেশি আমরা ইম্পর্টেন্স আমরা দেখি না, এক্সপ্লোসিভ স্টেট। দেখো লাস্ট ওয়ান ইজ এক্সপ্লোসিভ স্টেট। তো এখানে বলছি ইফ দ্য সার্ভিসিং রেট ইজ লেস দ্যান দ্য অ্যারাইভাল রেট, মানে যে রেটে ধরো সার্ভিস পাচ্ছে সেই রেটটা হচ্ছে কম আর অ্যারাইভাল রেট হচ্ছে বেশি, তাহলে কি হবে? মনে করো যে লাইনটা দিয়েছো, সেই লাইনে যেভাবে টিকিট লোকজন মানে সার্ভিস করছে, টিকিট কাউন্টারে টিকিট দিচ্ছে, তার চেয়ে বেশি রেটে লোকজন লাইনে এসে দাঁড়াচ্ছে। তাহলে কি হবে বলো, যে কিছু পরে দেখা যাবে যে যত টাইম বাড়বে আস্তে আস্তে দেখবে লাইনের লেন্থ বেড়ে যাচ্ছে, কিউ লেন্থ ইজ ইনক্রিজিং, তাই না, উইথ টাইম। এবং আস্তে 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 সেই কিউ লেন্থটা বিকামস ইনফিনিটি অ্যাজ টি টেন্ডস টু ইনফিনিটি। তার মানে একটা বিশাল কাওয়া শুরু হয়ে যায়, যত বেশি লাইনের লেন্থ হয় তখন লোকজনের টেন্ডেন্সি থাকে যে আগে কি করে ঢুকে যাবে, আগে কি করে, বা লাইনের আগে কি করে আসবে, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে, তার একটা কাওয়াজ তৈরি হয়। আর যদি তোমার উল্টোটা যদি হয় যে সার্ভিসিং রেট ইজ মোর দ্যান দ্য অ্যারাইভাল রেট, এটাই ম্যাক্সিমাম হয়, মানে স্টেবল যদি সিস্টেম হয় তাহলে সার্ভিসিং রেটটা আমার বেশি হয়, এটাই ম্যাক্সিমাম জায়গা হয় অ্যারাইভাল রেটের চেয়ে। তখন সেটা কি হয় যে কিউ বিকামস জিরো, আফটার সার্টেন টাইম কিউ বিকামস জিরো, তাই না? তার মানে কিউ যদি ফাঁকা না হয় তাহলে তো গন্ডগোল হবে, আর যদি আফটার সার্টেন টাইম কিউ যদি ফাঁকা হয়ে যায় তাহলে হচ্ছে তোমার ইয়ে হয়ে গেল, ওই কি বলে কিউ মানে ফিনিশড, মানে কাজটা শেষ হচ্ছে এরকম বোঝায়। আর যদি মনে করো যে দুটো রেট যদি সেম হয়ে যায় তখন কি আসবে, সার্ভিসিং রেট এন্ড ধরো তোমার হচ্ছে অ্যারাইভাল রেট যদি সেম হয়, তাদের রেশিও কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে। রেশিও যদি 1 হয় মানে কি, যে রেটে তোমার বেরোচ্ছে সেই রেটের লাইনে লোকজন আসছে, তখন কি দাঁড়াবে, সব সময়তে একটা সার্টেন লেন্থের কিউ তুমি দেখতে পাবে। তো সেটা কোথাও দেখেছো তোমাদের দেখা আছে যে সব সময় একটা লাইন আছে, লাইনের লেন্থ জায়গা কখনো একটু ছোট হয় বড় হয়, বাট মানে কিউ নেভার বিকামস এমটি, এরকম সিস্টেম দেখেছো? সব সময়তে এই লাইন হচ্ছে, লাইন আর কি ফর্ম করছে। যাদের বাড়ি কলকাতার দিকে, যারা ধরো মেদিনীপুরে আসো ট্রেনে, তখন দেখেছো তারা কলকাতা থেকে মেদিনীপুর আসা পর্যন্ত কোথাও কি দেখেছো বাস্তবে যে কিউ এর লেন্থ সবসময়তে কিউ একটা থাকছেই, সে কিউ এ ধরো 10 জন কাস্টমার থাকছে, কিংবা কখনো 30 জন থাকছে, বা কখনো 50 ক্যান্ডিডেটস থাকছে, বাট দেয়ার ইজ আ কিউ and the queue never becomes empty। দেখেছো কোনো হাওড়া স্টেশনের টিকিট কাউন্টার দেখেছো? হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার, যে আমাদের অর্ডিনারি ট্রেনের, দেখবে হাওড়া স্টেশনে দেখবে সব সময়তেই লাইন আছে, কখনো সেটা বাড়ে কখনো একটু কমে, বাট দেয়ার ইজ এ নন এমটি কিউ। আর রাত্রের দিকে হয়তো তোমার ফাঁকা হয়, তখন কিছু কিছু কাউন্টার ওরা বন্ধ করে দেয়, কিন্তু যেগুলো খোলা থাকে সেগুলোতে কিন্তু তোমার লাইনে লোক থাকে সবসময়। আচ্ছা, তারপরে ধরো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সবসময় প্রবাবিলিটির উপর নির্ভর করে আসবে। এবার হচ্ছে বেসিক অ্যাজাম্পশনস, তিনটে দেখো খুব ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনস আমরা কনসিডার করব। এই তিনটে অ্যাজাম্পশন খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে শোনার চেষ্টা করো, কারণ এগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের স্টাডিটা হবে। তো ফার্স্ট অ্যাক্সিয়াম বলা হচ্ছে, দেখো অ্যাক্সিয়ামস অর অ্যাজাম্পশনস, আমরা অ্যাক্সিয়াম বলে এখানে লিখেছি, the number of arrivals in non-overlapping intervals is statistically independent। মনে করো যদি দুটো ইন্টারভেল আমরা ভাবি আর কি, সেই মানে ধরো মর্নিং 10 o'clock to 11 o'clock একটা ইন্টারভেল, আর একটা হচ্ছে মনে করো 11 o'clock to 12 o'clock, সেই 11টা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, বাট উই আর অ্যাসুম দ্যাট দ্য ইন্টারভেলস আর নন ওভারল্যাপিং। বুঝতে পারছো না, দুটো টাইম ইন্টারভেলটা ইন্টারসেক্ট করবে না আর কি, সেরকম কে বলা হচ্ছে নন ওভারল্যাপিং। তো বলছে যে নাম্বার অফ অ্যারাইভালস ইন নন ওভারল্যাপিং ইন্টারভেলস আর স্ট্যাটিস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, মানে এক কথায় হচ্ছে যে যে কাস্টমার গুলো আসবে তাদের যে সংখ্যা তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে ধরো ফার্স্ট 1 আওয়ারে যে কতজন আসবে সেটা কিন্তু সেকেন্ড 1 আওয়ারের উপরে ডিপেন্ড করে না। বুঝতে পারছো, মানে আগে যে বেশি লোক চলে এসছে তার মানে যে পরে বেশি লোক আসবে না, এই ধরনের কোনো মানে নেই, মানে বোথ আর
কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন। কিন্তু এটা কিন্তু যে সব সময় হয় তার কোনো মানে নেই। মানে বিভিন্ন সিচুয়েশনে দেখা যায় যে এরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে নাম্বার অফ অ্যারাইভালস in ধরো টু ডিফারেন্ট কনজিকিউটিভ ইন্টারভেলস or any two intervals, they may be independent or not. কিন্তু আমরা এখানে যেটা আমাদের যে এমএসসি স্টাডি সেখানে ধরে নেব যে নাম্বার অফ অ্যারাইভালস আর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার ধরো সেকেন্ড এক্সাম্পলে বলা হচ্ছে the probability of more than one customers arrived in the time interval t2 delta t is negligible and then denoted by order of t. এটা হচ্ছে খুব একটা স্ট্রং তোমার অ্যাজাম্পশন। the probability of more than one customer arrive in the time interval this, মানে ডেল্টা টি হচ্ছে একটা স্মল টাইম ইন্টারভেল, ধরো এই যে ডেল্টা টি ছোট্ট একটা টাইম লেন্থ, তাহলে আমরা একটা টাইম ইন্টারভেল হচ্ছে টি হচ্ছে স্টার্টিং টাইম আর এন্ডিং টাইম হচ্ছে টি প্লাস ডেল্টা টি, তাহলে ইন্টারভেলের লেন্থ কত হচ্ছে ডেল্টা টি। মনে করো আমরা ধরলাম সকাল 10টায় শুরু করছি আর সেই টাইম ইন্টারভেলটা শেষ হচ্ছে 10টা 10 মিনিটে, তাহলে ইন্টারভেলের লেন্থ হচ্ছে অনলি 10 মিনিটস। বুঝতে পেরেছো? তো সেটা 10 হতে পারে 1 হতে পারে যাই হোক হলো আর কি। তো সেই বলছে যে এই যে স্মল এটাকে ডেল্টা টি আছে মানে স্মল আমরা জানি, তো এই ডেল্টা টি ডিউরেশনের জন্য তোমার ওই বা ডেল্টা টি ডিউরেশনের জন্য যে কাস্টমার আসবে তার প্রবাবিলিটি হচ্ছে মোর দ্যান ওয়ান, একের চেয়ে বেশি আসার প্রবাবিলিটি হচ্ছে নেগলিজিবল। ঠিক আছে, ভেরি নেগলিজিবল হচ্ছে তোমার লাস্ট ওভার ক্লাস নিচ্ছি গো। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার ওই যে স্মল টাইম ইন্টারভেল ডেল্টা টি ডিউরেশন, ওই ডিউরেশনে একটাই তোমার কাস্টমার আসবে সেটা ধরা হচ্ছে। ম্যাক্সিমাম যদি আসে একটা, তাহলে আইদার 0 কাস্টমার আসবে অর 1 কাস্টমার আসবে। তার চেয়ে বেশি কাস্টমার আসার প্রবাবিলিটি হচ্ছে নেগলিজিবল এন্ড দ্যাট ওয়ান ডিনোটেড বাই অর্ডার অফ টি। তাহলে দেখো কি হচ্ছে, আমাদের সিস্টেমে কত কাস্টমার আসতে পারে, 0 সংখ্যক আসতে পারে, মানে কেউ এলো না ওই ডেল্টা টি টাইম ডিউরেশনে, কিংবা একজন আসতে পারে কিংবা একের চেয়ে বেশি জন আসতে পারে। তাই তো দেয়ার ইজ এ 3 পসিবিলিটিস যে আমরা ডেল্টা টি টাইমের জন্য ওয়েট করছি কাস্টমার কতজন আসে দেখার জন্য, তাহলে যা পসিবিলিটি হচ্ছে আইদার নো কাস্টমার উইল কাম ইনটু দ্য সিস্টেম, তার প্রবাবিলিটি হচ্ছে p0 ডেল্টা টি, একজন আসতে পারে p1 ইনটু ডেল্টা টি, এগুলো হচ্ছে সরি ইনটু না, p1 অফ ডেল্টা টি মানে ফাংশন অফ ডেল্টা টি। আর একের চেয়ে বেশি আসতে পারে তাদেরকে আমরা প্রবাবিলিটি যেটা আছে সেটা আমরা বললাম মোর দ্যান ওয়ান এর প্রবাবিলিটি হচ্ছে অর্ডার অফ ডেল্টা টি। তো সেই জন্য আমরা লিখেছি অর্ডার অফ ডেল্টা টি, মানে 2 3 4 5 সবাইকে একসাথে আমরা অর্ডার অফ ডেল্টা টি লিখে দিয়েছি। এই অর্ডার অফ ডেল্টা টিকে আমি ম্যাথমেটিক্যালি পরে বলছি। তো সাম অফ অল পসিবিলিটিস কত হয়, সাম অফ দ্য প্রবাবিলিটিস হচ্ছে 1 হয়। তো সেই জন্য আমরা লিখেছি p0 প্লাস ইয়োর p1 প্লাস অর্ডার অফ ডেল্টা টি ইকুয়াল টু হচ্ছে তোমার 1। আমি একটু ব্রেক দিচ্ছি তারপর আবার শুরু করছি।
আচ্ছা তোমরা আছো নিশ্চয়ই, তাই তো নাকি গো? হ্যাঁ স্যার। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো, সুন্দর আজকে কেন হচ্ছে না? আচ্ছা এরপরে ধরো আবার বাকিটা আমি বলি। সেটা হচ্ছে এখানে ছিলাম, এখানে আমরা যেটা শিখেছিলাম না যে সাম অফ দ্য প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1, তো এখানে সেটা দাঁড়াচ্ছে the possibility হচ্ছে 0 নাম্বার অফ কাস্টমার, 1 নাম্বার অফ কাস্টমার এন্ড মোর দ্যান 1 নাম্বার অফ কাস্টমার। তো তাতে 0 কাস্টমারের প্রবাবিলিটি এইটা, একজন কাস্টমারের প্রবাবিলিটি হচ্ছে এইটা, আর একের চেয়ে বেশি হয়ে গেলে পুরো ব্যাপারটাকে আমরা অর্ডার অফ ডেল্টা টি বলছি, মানে বেসিক্যালি একটা নেগলিজিবল টার্ম। তো এই যে যত পসিবিলিটিস থাকছে তাদের প্রবাবিলিটিজ এর সাম কত হয় 1, আমরা পড়েছি সাম অফ দ্য প্রবাবিলিটিজ 1, তো সেইটা আমরা অ্যাপ্লাই করলাম। তো এই রিলেশনটা আমাদের কিন্তু কাজে লাগে, p0 t প্লাস p1 t প্লাস সামথিং ইকুয়াল টু 1। এই যে অর্ডার অফ ডেল্টা টি সেটা আমরা ম্যাথমেটিক্যালি লিখেছি, লাস্টে আছে আমরা বলছি। এক্সাম 3 তে বলছে দেখো দ্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার অ্যারাইভস ইন দ্য ইন্টারভেল t t টু ডেল্টা t is equal to order lambda into delta t plus order of delta t। এটা আবার ভালো করে শোনো, বলছে the probability that a customer arrives in the time interval that one is equal to this one, that a customer এটা হচ্ছে একটা কাস্টমার হবে, বুঝতে পেরেছো? ওয়ান কাস্টমার লিখলে আরো তোমাদের কাছে বুঝতে সুবিধা হতো। the probability that a customer arrives in the time interval this is this, মানে একজন কাস্টমার তোমার অ্যারাইভ করবে তার প্রবাবিলিটি হচ্ছে এটা। মানে আমাদের কি আছে পসিবিলিটি যে 0 কাস্টমার অ্যারাইভ করতে পারে, or 1 কাস্টমার অ্যারাইভ করতে পারে, or 2 কাস্টমার, 3 4 5 এত পসিবিলিটিস আছে। তো 2 3 4 এদের চান্সেস হচ্ছে ভেরি স্মল, নেগলিজিবল। তার মানে পসিবিলিটি থাকছে আইদার 0 কাস্টমার আসবে or 1 কাস্টমার। ঠিক আছে, এই যে অর্ডার অফ ডেল্টা টি বেসিক্যালি এটা হচ্ছে ভেরি স্মল এন্ড দিস ইজ টেন্ডস টু 0। তো এবার বলা হচ্ছে যে একজন কাস্টমার আসবে তার প্রবাবিলিটি কত না, তো ল্যামডা ইনটু ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি। তো এই যে অর্ডার অফ ডেল্টা টি যেটা অ্যাসাইন করা আছে দ্যাট ওয়ান ইজ এ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এন্ড ইটস ভ্যালু ইজ নেগলিজিবল। আমরা পড়তাম না অনেক সময় সিরিজ টিরিজ যখন করতাম, করার পরে বলতাম যে এখানে ধরো সে এইচটা হচ্ছে ভেরি স্মল, তাহলে এই স্কোয়ার বা তার চেয়ে হায়ার পাওয়ার ফ্লোকে আমরা নেগলেক্ট করে দিলাম। বেসিক্যালি এটা হচ্ছে তাই, ম্যাথমেটিক্যালি এটা আমরা লিখলাম অর্ডার অফ ডেল্টা টি। তার মানে হচ্ছে p1 ডেল্টা টি, p1 ডেল্টা টি, তার মানে একজন অ্যারাইভ করবে ডিউরিং দ্য টাইম ইন্টারভেল ডেল্টা টি ইকুয়াল টু ল্যামডা ইনটু ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি। এটা আমাদের বহু জায়গায় আমরা ব্যবহার করব, পুরো যে চ্যাপ্টার আমরা স্টাডি করব বিভিন্ন জায়গাতে আমাদের এটা থাকবে। প্রবাবিলিটি অফ ওয়ান কাস্টমার ইকুয়াল টু ল্যামডা ইনটু ডেল্টা টি প্লাস অর্ডার অফ ডেল্টা টি। এখন ল্যামডাটা কি, হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা ইজ দ্য constant basically and that is independent of time, obviously time, and total number of arrivals, ঠিক আছে, up to the time this। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কথা যে ল্যামডা যে কনস্ট্যান্ট and independent of number of arrivals, ঠিক আছে। বেসিক্যালি এটা হচ্ছে এ তোমার হচ্ছে রেট অফ অ্যারাইভাল রেট বলা হয়, ল্যামডাটা বেসিক্যালি অ্যারাইভাল রেট। আমরা পরের দিকে সেটা বলবো যে ল্যামডা ইজ নাথিং বাট দ্য অ্যারাইভাল রেট। তো এখন দেখো দেখো লেখা আছে যে ডেল্টা টি ইজ এ স্মল টাইম ইন্টারভেল এন্ড অর্ডার অফ ডেল্টা টি ডিনোটস এ কোয়ান্টিটি হুইচ ইজ এ স্মলার অর্ডার অফ ম্যাগনিটিউড অফ দিস। বেসিক্যালি দেখো এত কিছু না বলে আমরা যদি অর্ডার অফ ডেল্টা টিকে এইভাবে মনে রাখি যে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি ইটস লিমিটিং ভ্যালু ইজ 0। লিমিটিং ভ্যালু মানে when ডেল্টা টি ইজ টেন্ড টু 0। ডেল্টা টি তেও খুব স্মল, আমরা সেটা তো বলছি যে ধরো এই যে টাইম ইন্টারভেল যেটা আমরা কনসিডার করছি টি আর টি প্লাস ডেল্টা টি, তাহলে এই যে টাইমের যে ইন্টারভেল তাহলে লেন্থ হচ্ছে ডেল্টা টি, এই ডেল্টা টিটা হচ্ছে ভেরি স্মল। তো এবার বলা আছে যদি ডেল্টা টি যদি স্মল হয় মানে টেন্ডস টু যদি 0 হয় তাহলে এই রেশিও অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি এই যে রেশিওটা সেটা হবে 0। বেসিক্যালি তোমরা যদি এইভাবে মনে রাখার চেষ্টা করো যে অর্ডার অফ ডেল্টা টি মনে করো একটা হচ্ছে ডেল্টা টি এর সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল বা তার চেয়ে বেশি ডিগ্রি পলিনোমিয়াল। অর্ডার অফ ডেল্টা টি মনে করো সেকেন্ড ডিগ্রি বা তার চেয়ে বেশি ডিগ্রি পলিনোমিয়াল। তো সেকেন্ড ডিগ্রি হলে কি হবে, এটা হচ্ছে ডেল্টা টি এর স্কোয়ার হবে, সামথিং ইনটু ডেল্টা টি এর স্কোয়ার।
প্লাস ধরো সামথিং ইন্টু ডেল্টা টি, আমি ভুল বললাম, মানে ডেল্টা টির সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল না, মানে অর্ডার অফ ডেল্টা টি যে এক্সপ্রেশনটা হবে সেই এক্সপ্রেশনে যে টার্মস গুলো থাকবে সেই টার্মস গুলোর থেকে তোমার ডেল্টা টি এর পাওয়ার হবে মিনিমাম লোয়েস্ট পাওয়ার হবে 2 বা তার চেয়ে বেশি। তার মানে অর্ডার অফ ডেল্টা টি ইজ অ্যান এক্সপ্রেশন কন্টেইনিং দ্য সেকেন্ড অর্ডার অ্যান্ড হায়ার অর্ডার টার্মস অফ ডেল্টা টি, সেকেন্ড অর্ডার অ্যান্ড হায়ার অর্ডার টার্মস অফ ডেল্টা টি। তার মানে একটা যদি এক্সপ্রেশন হয় সেখানে অর্ডার অফ ডেল্টা টি তে থাকছে তোমার ডেল্টা টি সামথিং ইন্টু ডেল্টা টি স্কোয়ার প্লাস অর মাইনাস সামথিং ইন্টু ডেল্টা টি কিউব প্লাস অর মাইনাস সামথিং ইন্টু ডেল্টা টি ফোর্থ অ্যান্ড সো অন। তাহলে কি হবে, তাকে যদি ডেল্টা দিয়ে ভাগ করে ফেলো তাহলে মিনিমাম লোয়েস্ট টার্ম কি আসবে, লোয়েস্ট যে টার্মটা আসবে তার পাওয়ার হবে অন্তত ডেল্টা টি এর পাওয়ার হবে কম করে 1 বা তার চেয়ে বেশি। তাহলে 1 বা বেশি যদি হয়, তার যদি সেখানে যদি ডেল্টা টি 0 হয়ে যায় তাহলে পুরো এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাপার, তোমরা যেহেতু লিমিট টিমিট ভালো জানো সেই জন্য ম্যাথমেটিক্যালি আমরা বলে দেবো যে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি যা 0, ঠিক আছে। তো এটা আমরা সেইভাবে আমরা কনসিডার করছি আর কি। চলে আসুন ভিতরে, বাবা একদম চলে এলো কাজ। আচ্ছা তাহলে তোমাদের না আজকে একটু বন্ধ করি, বুঝলে, আর ভদ্রলোক এসে একটু কাজ আছে, সময় লাগবে। তাহলে তোমাদের আবার নেক্সট দিনে একটু ক্লাস নিয়ে নেবো, যেদিন আছে বৃহস্পতিবারে। আজ এখানে শেষ করছি। হ্যাঁ, শুনতে পেলে? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পেয়েছি। হ্যাঁ আমি এখন স্টপ করছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ও পরের দিনে একটু বেশি করে নিয়ে নেবো, তাহলে হবে। আমাদের ওই অ্যালামনি অ্যাসোসিয়েশনের একটা কাজ আছে। আচ্ছা নিখিল বাবু, ওখানে তো পরিষ্কার করছে। কিন্তু ওইটা ভালো হবে না, মুছে দিয়েছি, বুঝেছি, আর কিছু করা যাবে না। নাহলে করে দিতে পারতাম, আমার হাতে যাচ্ছে না, প্লেট গুলো ভেঙে যাচ্ছে। তুমি ওই ঝাড়ু আর একটু মেরে দেওয়ার চেষ্টা করো, করতে আছে না, একটু যতটা যায় নামার চেষ্টা করো। ঠিক আছে, আমি এখানে নামিয়ে দেবো। কোথায় এখানে নামাবে না, ঠিক আছে, টেবিল থেকে এই টেবিলটা সরাও, তাহলে ওইটা হয়ে যাবে, পাকাটা, ওই পাকাটা হয়ে যাবে। টেবিলটা নিয়ে ও হয়ে যাবে, বিকেলটা শক্ত হবে না, ও তো কি ওটাতে করতে যাও না, শোনো ওটাতে হবে না, 3টা চেয়ার দিয়ে হয়ে যাবে। 3টে চেয়ার কি করবো, হ্যাঁ হয়ে যাবে তখন। হাইট হবে কি, আরে 3টে চেয়ার হবে, স্টেবল হবে না, পরে পরে যাবে সব করতে যাবে। না মোটে পড়বে না, না 3টে চেয়ার পড়বে না ভাই, ওই বিকেলদার কথা শুনে পরে হাত পাবে না। লক্ষ্মী তো অনেকদিন পরে তাহলে এদিকে দেখো নাকি দেখ। তো পার্মানেন্ট হতে কত বাকি আছে রে? পার্মানেন্ট এখন হওয়ার কি হবে কথা আছে, পার্মানেন্ট হবে না হবে না। এই বিসি যদি পাল্টাই তখন আবার সম্ভাবনা আছে, এই বিসির আমাদের হবে না। আচ্ছা শুনুন, আপনাকে যেটা দেখিয়েছিলাম না এখানে, আমার এটা না প্রথমটা দেখেন যেটা ছিল সেটা আগে এটা আগে হয়েছিল। আচ্ছা এইটা কত, এটা হচ্ছে 18-19। আচ্ছা এটা হচ্ছে 18, ঠিক আছে, তারপরে করুন। এইটা আগে দেখুন, এই সামারিটা আছে, এইটার উপর বেস করে আমাদের দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে এই সব হচ্ছে দেখুন 2019 আছে, মানে এগুলো মানে সব 18-19 হবে। এই যে 19-19 করে দেওয়া আছে না, তাহলে আপনার হচ্ছে 18 যে হয়ে গেছে তাহলে কি কথাটা করে? শুনুন, কথাটা শুনুন, ওটাকে আপডেট করতে হবে, আমি বলছি, সেটাই বলছি আমরা। এই যে 19 সালের এতগুলো আছে, এইগুলো সব যে টাকাগুলো আছে এই টাকাগুলো সব যোগ করে যেটা আসবে সেইটা আপনার হচ্ছে একটা এতে দিতে হবে, একটা অডিট করে দিতে হবে। এই যে লিখেছেন না 18-19 যেটা আছে, আমার কথাটা আমাকে শুনুন দেখতে না, দেন স্যার, না দেখতে দিলে বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এগুলো পিরিয়ডটা আছে 18-19। বলুন, এবার আমি দেখতে পাচ্ছি সোজা। আপনি যখন এগুলো দেখে বুঝতে পারেননি তো আমার কথাটাকে শুনুন, তারপরে আপনি আবার আমাকে জিজ্ঞাসা করুন।
এই যে 18-19 যেটা দেখছেন হুম, সেটা হচ্ছে এই যে দেখুন লেখা আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন। হুম। আমাদের যে পুরো মেন যে অ্যাসোসিয়েশন তাদেরটা একটা অডিট করে সেপারেট আছে, সেটা হচ্ছে এই অ্যামাউন্টের। এইবার দেখুন এখানে লেখা আছে যে সোশিওলজি, হুম, তারা অডিট করা আছে, এখানে আছে, হুম, তাদের অ্যামাউন্ট হচ্ছে ওটা 19, এটা 18-19 আসবে। হুম, এবার এই অ্যামাউন্টটা হচ্ছে এইটা। হুম, আবার 19 দেখুন এই অ্যামাউন্টটা আছে, এটা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে পলিটিক্যাল সায়েন্সে। হুম, হুম, এটা হচ্ছে আপনার ফিলোসফি, হুম, এটা হচ্ছে আপনার এই যে লাইব্রেরি সায়েন্স, এটা হচ্ছে ওই কমার্স। হুম, এগুলো হলো তো? এটা তো আমি করে দিয়েছিলাম বোধহয়। হ্যাঁ, আপনারও কিছু আছে বা অন্য জায়গা থেকে হয়তো করেছে। তো এই যে জিনিসগুলো আছে সব 18-19 আসবে, এইগুলো সব আসবে, এইটা আসবে। এইগুলো করে যোগ করে যে অ্যামাউন্টটা হবে সেটা 18 দিয়ে একটা অডিটেড রিপোর্ট আসবে আপনার। বুঝতে পেরেছেন? এগুলো সব আস্তে আস্তে আছে, তো ওরা ইয়ার ওয়াইজ ব্রেকিং চায়, এত অত চায় না। মানে 18-19 টোটাল কত টাকার আমাদের ট্রানজেকশন আছে, এগুলো সবগুলো অডিট করাই আছে। তাহলে তাহলে কোনটা কোনটা ফিগার আমরা নেবো? এই ফিগারটা নেবো প্লাস এখান থেকে এইগুলো, এই যে রাউন্ড করে দিচ্ছি রাউন্ড করেছে এগুলো। এইগুলো এগুলো কিসের জন্য? সবই 18-19 হুম 18-19 সামাপ ফিগারটা। হুম তাহলে এখানে সেখানে কি প্রতিটা ডিপার্টমেন্টের এবার দেখাচ্ছি কিভাবে কি লিখবেন, এটা দেখে করছি। তাহলে 18-19 ফিগার পাওয়া যাচ্ছে আপনার, এই 14 আছে, এটা 14-15 করে দিলেন একটা ফিগার হবে। এটা হচ্ছে স্টার্ট দিয়ে দিচ্ছি, এটা 14-15 এর আসবে। আমি না অ্যামাউন্ট গুলো লিখেও দিচ্ছি। এইখানে লিখে দেন, স্টার দিয়ে হ্যাঁ, লিখে দেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এইটা মনে করা হচ্ছে 17-18 করে একটা আসবে। আর এইটা একটু দেখতে হবে ওদের কিভাবে আছে, 14 থেকে 19 অব্দি বলা আছে, তো মানে একসাথে করেছে এটা দেখি। এবার যেটা হচ্ছে তাহলে আমরা পাচ্ছি 3টে ইয়ারে 14-15 একটা আসবে, অ্যামাউন্ট লিখে দেন। অ্যামাউন্ট লিখছি। তারপরে হচ্ছে আপনার 14-15, 15-16 হচ্ছে নীল, আমি এটা লিখে রাখি বোঝার সুবিধার জন্য। 15-16 হচ্ছে এর মধ্যে কিছু আছে কিনা দেখি। আর 16-17, এই 17টা দেখি কিসের মধ্যে আসবে। আর 17-18 হচ্ছে একটা, আর হচ্ছে 18-19, এই 18-19 আসবে। ঠিক আছে, এই বছরগুলো ধরে ধরে ওরা চাইছে এখন দেখ, ওরা এইভাবে পাঠিয়ে দিয়েছে। এইভাবে পাঠালে হবে না, বলছে এই ইয়ার ওয়াইজ দিন, মানে ওরা মিলে লিখে দিয়েছে 14-15, 15-16, 17-18 এরকম করে দিতে হবে। 14-15 দিনের টাকাটা লিখে দেন। এবার আপনাকে টাকাটা লিখছি। এবার এইটা দেখি, এই রিপোর্টটা এটা হোক না, অনুপাতে করে আনুন না, তাহলে দেখছি। এবার দেখুন কি হচ্ছে আমাদের, আপনার এই 18-19 ফিগার আছে, 14 বলেছে মানে এটা ধরুন ফিগার আছে, 17 আছে মানে ধরুন এইটা কিংবা এইটা কোনো একটা ঢুকে দেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এটার কিছু নেই। এবার হচ্ছে আমাদের কিছু নেই, কিছু দেখতে পাচ্ছেন না, বা এই দুটোর মধ্যে একটা হবে, একটা ফাঁকা থাকবে, 15 তো এইটার ভিতরে তো বের করে থাকতে নেওয়া পারে, যাবে। সেটা দেখছি। তো এই যে ধরুন এই দুটোর মধ্যে একটা হবে, একটা ফাঁকা থাকবে, মানে দুটো ফাঁকা থাকছে, দুটো ফাঁকা থাকলে সেটা একটা খারাপ দেখাবে। তো সেই জন্য আমি ওই সেবককে দায়িত্ব দিয়েছিল এইটা অ্যালামনি ব্যাপারটা দেখতে। আমি ওকে বলেছিলাম যে আমি নিখিলদাকে দিয়ে আমি ওইগুলো সব ইয়ারের কিছু না কিছু আমাদের খরচ হয়েছে, কিন্তু আমরা অডিট করিনি পুরোনো গুলো, তখন অমলদা দায়িত্বে ছিল অ্যালামনি, আমাদের অমল ভূঁইয়া। তো সেই সময়ে আপনার হচ্ছে দেখানো হয়নি। সেকেন্ড হচ্ছে যে কেশবদা দেখলো কি 5 লাখ টাকার বেশি হলে আমাদের একটা পয়েন্ট পাবো। যেহেতু ফিগারটা 5 লাখ হয়ে গেছে, অমনি আর ওয়েট না করে ও পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এখন ওরা ব্রেক চাইছে এবং কন্টিনিউশন একটা চাইছে। 14-15 যেটা, এগুলো সব যা আছে সব ঠিকঠাক হিসাব আছে, বুঝলেন তো, ভুল টুল নেই। এটা হচ্ছে ব্যাপার। ফিলোসফি এটা হচ্ছে কোন ডিপার্টমেন্ট? ইকোনমিক্স। এটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স। এগুলো তখন একদম এভাবে ব্রেক করে দিলে হতো, জানেন তো, ওরা তখন এসব মাথায় আনেনি। এবার এটার অ্যামাউন্টটা
কত আছে, সেটা হচ্ছে ৮০-৮২ হাজার টাকা। এটা আপনি দুই জায়গাতে যদি দেওয়া যায়, 14তে একটা আছে ধরুন, হ্যাঁ, এটা যদি দুই জায়গাতে দেওয়া যায় তাহলে একটু হবে, কিন্তু ইকোনমিক্স একটু ব্রেকটা দেখতে পেলে ভালো হয়। এটা তো ৮২,২০০ নাকি? ৮২,২০০, হ্যাঁ। কোনো বছর একবারে ফাঁকা থাকলে সেটা কেমন দেখায়। এটা কোন ডিপার্টমেন্ট? ফিলোসফি, লাইব্রেরি সায়েন্স, হচ্ছে ফিলোসফি। সেটা কোথায়? টোটাল করে ছেড়ে দিয়েছে। ইকোনমিক্স, ইকোনমিক্স এর এইভাবে সব আছে তো আপনার এখানে একটু কোন ইয়ারে কত আছে একটু দেখে লিখতে হবে। সেটা নাই আমাকে একটু যোগ করে দিয়ে দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন? কন্ট্রিবিউশন 17, 16, 15 বিভিন্ন সালের আছে। এটাতে আপনার এই তিনটাতেই একটু দেওয়া যাবে একটু একটু করে, বুঝতে পেরেছেন কেসটা? কোন ইয়ার কথা সেটা ব্রেকআপটা দিন। হ্যাঁ, টোটালটা দিচ্ছি। এবার আপনি যখন লিখবেন আর কি, রিপোর্টটা যখন বানাবেন তখন আপনার সেটা কিভাবে তো লিখতে হবে। এটা যেমন হ্যাঁ, আমরা পরিষ্কারই আছে। এরকম বয়ানি করবো। হ্যাঁ, এরকম একটা বয়না করলেন, কিন্তু এখানে এই সবগুলোকে জুড়ে দিতে হবে, বুঝতে পারছেন? আমাদের এইটা একটা থাকবে, এর সাথে দেখুন আছে 19-এর আর কি যেটা আছে, 19-এর আছে, এগুলো থেকে খুঁজে নিচ্ছি আমি। 19-এর ধরেন এইটা আছে একটা সোশিওলজি, ওদের এক্সপেন্ডিচার হচ্ছে এইটা, বুঝতে পারছেন? মানে 19-এর অনেক কটা আছে, তাহলে সেটাকে আপনার কিভাবে একসাথে লেখা যাবে। যেমন এইটা 19-এর এই খরচটা, এগুলোকে এত এত ডিপার্টমেন্টের নাম করে নাও, গুলো হ্যাঁ, লিখতে হবে। ডিপার্টমেন্টের নাম করে লিখে ডিপার্টমেন্টের নাম করে এই টাকাটা। হ্যাঁ, আর এটা তো সেপারেট থাকছে, এটা আর ওটা একসাথে আমরা জুড়ে দেবো তাহলে, বুঝতে পেরেছেন? ডিপার্টমেন্টের নাম করে এইটা এইটা সেটা, ডিপার্টমেন্ট বাঁ দিকে থাকবে আমার কারসান, এটা থাকবে আর এক্সপেন্ডিচার। হ্যাঁ, এবার ডিপার্টমেন্ট হেডিং দেবেন। আর এটাও যখন দেবেন আপনার, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, এই নামটাই। আর এগুলো সব সাব ডিপার্টমেন্ট ওয়াইজ আবার আছে। এখানে এখানে আমরা দেবো ডিপার্টমেন্ট সোর্সটা দেবো, ইউটিলাইজেশনটা ডিপার্টমেন্টের নামও দেবো, এটা ডিপার্টমেন্ট থেকে এই টাকাটা, এক্সপেন্সটা এই টাকাটা হয়ে গেল। বলে এরকম করে যতগুলো ডিপার্টমেন্ট নাম সেই তাহলে আপনাকে একটু রাফলি আমি একটু লিখে দিই, তাই না? আচ্ছা, থামুন তো, আমি এটা না বন্ধ করে বসে আছি তো।